অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে একটি দুঃখজনক সংবাদ দিতে বসেছি। আমরা সকলেই জানি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বড় বড় কথা বলতে বড্ড ভালোবাসেন। মানে যা তিনি পারবেন না তার দায়িত্ব নিয়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। দর্শক, ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা আপনারা নিশ্চয়ই এরই মাঝে জানেন। 5ই আগস্টের দিন আমরা একটা দৃশ্যপট দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার বাসভবনে, আর এখন যমুনায় বসবাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপি জামাত জোট ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা সকলেই জানি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বড় বড় কথা বলতে বড্ড ভালোবাসেন। মানে যা তিনি পারবেন না তার দায়িত্ব নিয়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। 2024-এর 5ই আগস্টে আমরা প্রথম দেখলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনসমক্ষে বেরিয়ে এসে বললেন তিনি আমাদের জানমালের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, কাজেই আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। এরপর দমকে দমকে উনি অনেক কথা বলেছেন। তিনি বলেছিলেন 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি বলেছিলেন মব ভায়োলেন্সে জিরো টলারেন্স, কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করবে না। মানে কয়েক দফা দমকে দমকেই বলেছেন। 2024-এ কয়েক দফা বলেছেন, 2025-এ ফেব্রুয়ারিতে, মেতে, জুনে বেরিয়ে এমন নানা রকম কথা বলেছেন। তারপর তার বাহিনীর অন্য জেনারেলেরাও সংবাদ মাধ্যমের সামনে এসে এসব বলেছে বটে, কিন্তু সেনাবাহিনীর দশা হয়েছে এমন করুণ বাংলাদেশে যে এক প্লাটুন সৈন্য নিয়ে গিয়েও ভুয়া ভুয়া তারা দিলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যান। শুধুমাত্র ধানমন্ডি 32 নাম্বার থেকে তাই নয়, মনে করে দেখুন গাজীপুরে ওই যে ইসরায়েল বিরোধী আন্দোলন এমন ছড়িয়ে পড়লো যে একটা বাটা, পিৎজা হাট এসব লুটপাটের এক চরম উৎসব শুরু হলো। তখনও কিন্তু ছবি বেরিয়েছিল যে সেনাবাহিনী এক কোণে চুপচাপ লুকিয়ে আছে। এহেন নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার আশ্বস্ত করে বলেছেন নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং নির্বাচন কোনোভাবেই না হওয়ার নাকি কোনো সম্ভাবনা নাই। মানে মনে হচ্ছে যেন নির্বাচন হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার মালিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তিনি বলেছেন যে তারা আশ্বস্ত করতে চান যে যেহেতু লাখো সদস্য তিনি মোতায়েন করে দিয়েছেন সেনাবাহিনীর, সর্বত্র সেনা সদস্যরা আছেন, কাজেই কোনোভাবেই যাতে কেউ ভীত না হয়, সকলে যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায়। কারণ ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের কোনো চেষ্টা হলেই নাকি তারা রক্ষা করবেন, তারা উদ্ধার করবেন। ভাবেন তো, মানে কয়েকটা ঘটনা আপনাদেরও যা মনে পড়ছে সেগুলো মনে করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এসব কথায় কোনো ভরসা পাওয়া যায় কিনা। কারণ মনে করে দেখেন 2024-এর আগস্টে 5ই আগস্ট যখন উন্মত্ত জনতা হবিগঞ্জের বানিয়াচং থানায় গিয়ে পুলিশ পিটিয়ে মারবেই মারবে এই সিদ্ধান্ত নিয়ে মব তৈরি করলো, খবর বেরিয়ে এলো সেনাবাহিনী তখন সেখানে এক হিন্দু পুলিশ অফিসারকে মবের হাতে, উন্মত্ত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দিয়ে অন্যদের বাঁচিয়ে নিয়ে এলো। তাহলে ব্যালট বাক্স যখন উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে, কোনো কেন্দ্র যদি মব বা উচ্ছৃঙ্খল বিক্ষুব্ধ জনতা বা কোনো একটি রাজনৈতিক পক্ষের জনতা ব্যালট বাক্স দখল করতে চায় বা ভোট কেন্দ্র দখল করতে চায়, তখন কি সেনাবাহিনী দু একজন নির্বাচনের কর্মকর্তাকে তাদের হাতে তুলে দিয়ে শান্ত করে পিটিয়ে মারার জন্য রেখে এসে ব্যালট বাক্স উদ্ধার করে আনবেন? মানে ঠিক কি প্রক্রিয়ায় সেনাবাহিনী উদ্ধার করতে পারবেন বা পেরেছেন যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে হবে? কিংবা 32 নম্বরের কথা বাদই দেন, মানে 1 বছর হয়ে গেল, এরপরে কোনোখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তৎপরভাবে কাউকে বাঁচিয়ে আনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা গেছে? দেখা গেছে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সময় জাতীয় নাগরিক পার্টির 5 জন, কেউ বলেন 7 জনকে তারা গুলি করে মেরেছে। আর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দখলে নেবে, গোপালগঞ্জ দখলে নেবে, এসব ঘোষণা দিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিল, তাদেরকে সেনাপ্রধান এরপরে সাজোয়া জানে, সেনাবাহিনীর সাজোয়া জানে লুকিয়ে ওই এলাকা ছাড়তে সহায়তা করেছেন। এটা একটা সাফল্যের স্টোরি। অন্যগুলো ভাবুন তো, কোনোখানে এই যে দীপুচন্দ্র দাস কিছুদিন আগে যাকে কয়েক ঘন্টা ধরে বিক্ষুব্ধ জনতা পিটালো, পিটিয়ে গাছে ঝোলালো, গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারলো, সেনাবাহিনী কোথায় ছিল? কিংবা সারা পৃথিবীতে এই দীপুচন্দ্র দাসের ঘটনা ছাড়াও আরেকটি যে ঘটনা বাংলাদেশে শিরোনাম হলো সাম্প্রতিক সময়ে, যে এক মাজার থেকে মাজারের কবর খুঁড়ে ওই মাজারের পীরকে বের করে তার লাশটা আবার পুড়িয়ে দেওয়া হলো রাজপথে এনে, তখনই বা সেনাবাহিনী কোথায় ছিল? ক্রমাগতভাবে এই অভিযোগ, এই খবর এসেছে যে খবর দেওয়ার পরেও 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে, মানে উন্মত্ত জনতার মাথা ঠান্ডা হওয়ার আগে সেনাবাহিনী বা সেনাপ্রধান ওয়াকারের বাহিনীকে কোথাও কোনো জায়গায় তাদের টিকিটাও দেখা যায়নি। আর উন্মত্ত বিক্ষুব্ধ জনতাকে ঠান্ডা করে কোনো অপরাধ তারা ঠেকাতে পেরেছে তার কোনো উদাহরণ নাই। কারণ সেনাবাহিনী সদস্যদের গায়ে হাত তোলারও একটা নিয়মিত চর্চা শুরু হয়ে গেছে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের পর থেকে। শুধু যে ভুয়া ভুয়া স্লোগানে তাদের পালিয়ে আসতে হয়েছে তাই নয়, অনেক ক্ষেত্রেই মানে পুলিশ সদস্যদেরকে তো পিটিয়ে মেরে ঝুলিয়ে পুড়িয়ে সবই হয়ে গেছে, কাজেই পুলিশ সদস্যরা এখনো ভীত, তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে আছে লাঠি। এই অবস্থায় পুলিশ সদস্যরা ভীত, একরকমের অসংগঠিত বিশৃঙ্খল অবস্থায় আছেন, কি করলে কি হয়ে যায় তা যখন জানেন না, সেনাবাহিনীর ভেতরেও এই ভীতি চরম আকার ধারণ করেছে। কারণ সেনাবাহিনীর সদস্যদের আবার বিচার চলছে
সাধারণ আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ গুম, কেউ হত্যা, মানে যাকে যেই অভিযোগে পারা যাচ্ছে তারই সেখানে বিচার চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীর উদ্দেশ্যে দরবারে বসে একথাও দিয়েছিলেন যে তিনি কিছুতেই সেনা সদস্যদেরকে, সেনা কর্মকর্তাদের পুলিশের গাড়িতে করে, প্রিজন ভ্যানে করে তারা আদালতে যাচ্ছেন আর ফিরছেন, এই দৃশ্য তিনি সহ্য করতে পারবেন না। কাজেই সেটা তিনি যে কোনো মূল্যে ঠেকাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে কাজও পারেন নাই। তিনি একটা মাত্র কাজ মনোযোগের সাথে করছেন, যে কারণে আরো বিশ্বাস করবার কারণ নাই কেউ ভোট কেন্দ্র দখল করতে এলে, ব্যালট বাক্স ছিনতাই করতে এলে তিনি কিছু সক্রিয়ভাবে করতে পারবেন। কারণ তিনি 2024-এর 5ই আগস্ট যেমন জামায়াতে ইসলামীর আমিরকে, তখন দলটি নিষিদ্ধ, একটা বাংলাদেশের মূলধারা দল হিসেবে স্বীকৃতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির মামুনুল ইসলাম, হেফাজতে ইসলামের এদেরকে সেনা প্রধানের দফতরে নিয়ে এলেন, অন্তর্বর্তী সরকার গঠনের একটা শক্তিশালী পক্ষে পরিণত করলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে জামায়াতের আমিরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কটা কিন্তু এখনো বজায় আছে। মানে কে কার কথায় চলছেন সেটা নিয়ে এক একজন এক এক তত্ত্ব দিতে পারেন, কিন্তু স্পষ্টত তাদের সম্পর্কটা ভীষণভাবে সক্রিয় আছে। একদিকে যেমন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল আজমি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সব কথাই মেনে চলছেন, কয়েক দফা তার কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন যে যাতে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার আচার থেকে মুক্ত করেন। ব্রিগেডিয়ার জেনারেল আজমি রাজি হন নাই। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে যে কোনো সময় তাকেও আদালতে 2024-এর জুলাই আগস্টে যাত্রাবাড়ি অপারেশন কিংবা যে কোনো ঘটনার জন্য, বা তিনি ক্ষমতায় থাকতে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সেনাবাহিনীর সদর দফতরে মানে ক্যান্টনমেন্ট এলাকায় গুম করে রাখা হয়েছিল, এমন যে কোনো অভিযোগে তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, আদালতের বিচারের সম্মুখীন করা হতে পারে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা সরু সুতার উপর দিয়ে সবসময় হাঁটছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতাটা বজায় আছে, তিনি তাকে একরকম দয়া করে চলছেন, যে কারণে জামায়াতের আমিরও কিন্তু আবার এই যে তাদের নির্বাচনী ঐক্যটা ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, তার পরপরই জামায়াতে আমিরের সঙ্গে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা ভবনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো, একেবারে 1-to-1 দুজনের মধ্যে। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ হয় নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তারেক রহমানের দেশে আসাটাকে ত্বরান্বিত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনের পর দিন সেনাপ্রধান ওয়াকারের সাক্ষাৎ চেয়েছেন, কোনো সাক্ষাৎ পান নাই। কাজে এখন হিসাব মেলান যে যদি ভোট কেন্দ্রের সামনে কোনো সমস্যা হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন পক্ষে দাঁড়াবেন তার বাহিনী নিয়ে, এবং হিসাব মিলিয়ে দেখুন যে 2024-এর আগস্টের পর থেকে তার সেনাবাহিনী কোন পক্ষে দাঁড়িয়েছে, মবের পক্ষে না মবের বিপক্ষে, উচ্ছৃঙ্খল জনতার পক্ষে না উচ্ছৃঙ্খল জনতার বিপক্ষে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে নাকি সাধারণ জনগণের নিরাপত্তাকে একেবারে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিকে মানে ইতিহাসের মধ্যে সবচেয়ে ভলাটাইল, সবচেয়ে একরকমের দুর্গত পরিস্থিতিতে নিয়ে যেতে কোন দিকে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই ভাববার কোনো কারণ আছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত, এখনো তার 1 লাখ সৈন্য সারা বাংলাদেশে কিন্তু মোতায়েন হয়ে গেছে। কিন্তু আজকেও যদি মানে 1 লাখ সৈন্য যে মোতায়েন থাকবে সারা বাংলাদেশে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গলা ফুলিয়ে বলেছেন যে এবার প্রয়োজনে সরকারি প্রশাসন যদি তাদেরকে গাড়ি দিতে না পারে, সেনাবাহিনী নিজে খরচ করে গাড়ি সংগ্রহ করে তারা সারা বাংলাদেশে টহল দেবে যাতে জনগণ নিরাপদ বোধ করে, এবং 1 লাখ সৈন্যের একটিও কম মোতায়েন নাই। এখন নির্বাচনের দিন যতজন মোতায়েন থাকবেন এখনো ততজন মোতায়েন আছে। কিন্তু এখনো যদি সংবাদপত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে আজকেও বাংলাদেশে শুধুমাত্র যে যমুনার সামনে ব্যাপক মানে আন্দোলন হয়েছে সরকারি কর্মকর্তাদের নামে, হাদির বিচারের দাবিতে আরেক আন্দোলন চলছে যমুনার সামনে লাগাতার অবস্থান, সেগুলোই শুধু নয়, টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ হয়েছে, কিশোরী শিশু সহ আহত হয়েছে 5। এছাড়া বিভিন্ন জায়গায় ক্রমাগতভাবে গত কিছুদিনে গুলির ঘটনা ঘটেছে, অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। সপ্তাহখানেক আগে বিএনপি সমর্থকেরা জামায়াতের এক নেতাকে ইট দিয়ে মাথা থেতলে খুন করেছেন একটা নির্বাচনী সমাবেশের ভেতরেই। তো তাহলে এই যখন পরিস্থিতি, তখন মানে 12 তারিখে কি স্পেশাল মানে নিরাপত্তাটা দিতে পারবেন ওয়াকারুজ্জামান? কারণ মনে রাখতে হবে যে 1 লক্ষ সৈন্য বা 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশের নির্বাচন পরিচালনায় কাজ করছেন বটে, কিন্তু বাংলাদেশের ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 42,000-এর বেশি। তো তাহলে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 1 লক্ষ সৈন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্য। তার মানে এক একটা কেন্দ্রে কিন্তু জামায়াতে ইসলামী যেমনটা চেয়েছিল 5 জন সেনা সদস্য থাকছেন না। তার মানে এক একটা কেন্দ্রে হয়তো 2 জন করে থাকতে পারবেন, কারণ সকলে তো আর ভোট কেন্দ্রই পাহারা দেবেন না, আরো নানা ডিউটিতে তো বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে তারা কাজে লাগবেন। কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অন্য প্রতিবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয় নাই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মানে বেসামরিক প্রশাসন নির্দেশনা দিলে তারা এগিয়ে আসবেন, এই এখতিয়ার দিয়ে সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে বেশ দূরে রাখা হতো এবং 42,000 থেকে 45,000 সেনা সদস্য মোতায়েন থাকতেন। এবার দ্বিগুণ মোতায়েন করা হয়েছে এবং এই দ্বিগুণ সদস্যরা নাকি ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকতে পারবেন। তার মানে তারা কিন্তু ওয়াকারুজ্জামান কার কথা মেনে চলছেন, ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন,
যাবেন, আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন। কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, এই পুরোটাই হয়তোবা নির্ভর করবে ওয়াকারুজ্জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছেন। গত কয়েক মাসের হিসাব নিকাশ নিলে এটা বুঝতে বাকি থাকে না যে ওয়াকারুজ্জামানরা কার পক্ষে কাজ করছেন। তো তাহলে সেটা যদি হয়, তাহলে 1 লক্ষ সৈন্য বাংলাদেশে এখন থেকে মোতায়েন আছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনা সদর থেকে আরেকজন যিনি ব্রিফিং করেছেন সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে, জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন, তারা যে বলছেন যে সব রকম সহায়তা করতে তারা প্রস্তুত, তাই নয়, নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত এবং নিয়মিত টহল, যৌথ অভিযান, চেকপোস্টের মাধ্যমে সারা দেশে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং নির্বাচনের পরে কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এটা এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। কবে 1 লাখ সৈন্য থেকে সৈন্য কমিয়ে আনা হবে, মানে এতদিন পর্যন্ত 30,000-এর মতো নিয়োগ ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতিতে আনা যাবে সেটাও তারা বলছেন না। তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কার পক্ষে খেলছেন সেই বিষয়টা। কারণ মনে রাখতে হবে, নির্বাচনটা হয়ে যাওয়া, নির্বাচনের ফলাফল কে মেনে নিলেন কিভাবে সেগুলো, এবং নির্বাচনের ফলাফল কোন দিকে যায়, তার ফলে সরকারটা কেমন গঠিত হয়, ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা সহজে করেন নাকি তারা আসলে সংবিধান সংস্কারের নামে আরো কয়েক মাস বা 1 বছরের মতো সময় হাতে নিয়ে নেন, এই সবগুলো বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কার কি আলাপ হয়েছে, তিনি কার কথা মেনে চলবেন বলে ঠিক করেছেন, মানে গত 17-18 মাসে সেটা পরিষ্কার তিনি কার কথা মেনে চলবেন, সেসব মাথায় রাখলে উদ্বিগ্ন হবার বরং কারণ আছে যে বাংলাদেশে এখন 1 লক্ষ সেনা সদস্য অস্ত্র শস্ত্র নিয়ে মোতায়েন আছে। তারা আপনার আমার ভোট কেন্দ্রে যাওয়ার পথ নিরাপদ করতে কোনো ভূমিকা রাখতে পারবেন, ভাবার কোনো কারণ নাই। তারা আপনার আমার ভোট কেন্দ্র, ব্যালট বাক্স নিরাপদ রাখবেন জনগণের পক্ষ নিয়ে, সেটা ভাববারও কোনো কারণ নাই। কাজে কোন পক্ষে শেষ পর্যন্ত নির্বাচনে তারা খেলেন সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, নিশ্চিতভাবেই জনগণের পক্ষে তারা খেলবেন না সে সিদ্ধান্তে পৌঁছতেও অসুবিধা হওয়ার কিছু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে একটি দুঃখজনক সংবাদ দিতে বসেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, শরীফ ওসমান হাদির হত্যার আজ প্রায় 1.5 মাস হতে চলল। অর্থাৎ তাকে যেদিন গুলি করা হয়েছিল 12 তারিখ ছিল, আর কয়েকদিন পরেই 12 তারিখ, অর্থাৎ 2 মাস টোটাল গুলি করার দিন থেকে। সেই থেকে ইনকিলাব মঞ্চ তার হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে আন্দোলন সংগ্রাম করে আসছে, বিচারের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অবশেষে আমি যখন এই ভিডিও করছি 6 ফেব্রুয়ারি, এদিন তারা যমুনার সামনে অবস্থান নেয়, যেখানে ডক্টর ইউনূসের বাসভবন। আমরা সকাল থেকেই লক্ষ্য করছিলাম পুলিশ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি, কাঁদানে গ্যাস, জল কামান, লাঠিসোঁটা নিয়ে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। কিন্তু আমরা এটি বুঝতে পেরেছিলাম, আজ করতে পেরেছিলাম, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও জাবের এই আশঙ্কা প্রকাশ করেছিল যে আমাদের চতুর্পাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, পুলিশের হাতে সমস্ত ধরনের অস্ত্র রয়েছে, যে অস্ত্র তারা 5 আগস্টের আগে ব্যবহার করেছিল, এগুলো নিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে। তবে যাই হোক, জীবন চলে গেলেও ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে একটি সুনির্দিষ্ট ইনফরমেশন ছাড়া আমরা এখান থেকে যাব না। আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজনকে বেধড়ক পিটিয়েছে। এর ভিতরে জুমা এবং শান্তাকে পায়ের তলায় ফেলে বুট দিয়ে পিষ্ট করেছে পাড়িয়ে পাড়িয়ে। আর সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে জিএস, তাকে বেধড়ক পিটিয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক কথা হচ্ছে এখানে জাবেরকে গুলি করা হয়েছে, জাবের গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লেগেছে, সে হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আরো যেটি লক্ষ্য করলাম, রাস্তার পাশেই ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন কণ্ঠস্বর মহিউদ্দিন রনি, তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, জাস্ট প্রতিবাদ জানানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে যেভাবে পেটানো হয়েছে, পিটিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে, এমনকি একজন পুলিশ সদস্য অন্যদেরকে ঠেকাতে পারছিলেন না। তারা মনে হচ্ছিল যে যত আক্রোশ এই মহিউদ্দিন রনির উপরে, তারা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে, এমনকি ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে রাস্তার পাশ দিয়ে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ওই পাশে গিয়ে, রডের যে পাইপের যে বেড়া, সেই বেড়ার ওই পাশে গিয়ে তাকে সেখান থেকে খোঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মনে হচ্ছে তারা, তাদের ভিতরে এত ক্ষোভ দানা বেঁধে রয়েছে, জমা রয়েছে, যে এই ক্ষোভ হয়তো মহিউদ্দিন রনিকে আবার 5 আগস্টের আগে যেভাবে ছাত্র জনতাকে তারা বুনো উন্মাদনায় হত্যার নেশায় মত্ত হয়ে উঠেছিল, মহিউদ্দিন রনিকে যদি তারা হত্যা করতে পারে তাহলে তাদের এই আশা মিটবে। এর ভিতরে সবচেয়ে উদ্বেগজনক যেটি এবং সবচেয়ে লজ্জাকর যেটি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি, একজন পুলিশ সদস্য তিনি উপহাস করে ওসমান হাদির যারা সতীর্থ আছে, ইনকিলাব মঞ্চের যে সমস্ত সদস্য রয়েছে,
হাদি হত্যার বিচারের দাবিতে যারা পথে রয়েছে তাদেরকে পেটানোর পরে এক পুলিশ সদস্য, আমি তার ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখুন তার কলিজা কত বড়। সে বলছে, এই আয় হাদির লাশ নিয়ে যা, আয়। এই বাংলাদেশে 5 আগস্টের পরে এইরকম উপহাস দেখতে হবে, কল্পনা করা যায়? এটি ভাবা যায়? দেখুন, আর একে চিনে রাখুন, যে এই কথা বলতে পারে সে না জানি কতগুলো ছাত্রের বুকে গুলি চালিয়েছে এবং কত মায়ের কোল খালি করেছে। আবার আরেকটা পশু, ওসমান হাদির সতীর্থদের পেটানোর পরে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেবার পরে তার উল্লাসটা একটু দেখুন। সে, আপনারা সবাই দেখেছেন, এই যে এই ছবির এই ব্যক্তি, এই কালপ্রিট। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই পুলিশ সদস্যগুলো হঠাৎ করে কেন ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে কেন এরকম মারমুখী হয়ে উঠলেন এবং কেন এরকম বুনো উন্মাদনা নিয়ে কেন তারা ছাত্র জনতার উপরে, আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন? এর একটি কারণ আমাদের কাছে এসেছে, আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আপনাদের মনে আছে আশুলিয়ায় যে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করার পরে পুড়িয়ে, তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল পেট্রোল ঢেলে। যখন তাদের লাশ পোড়ানো হচ্ছিল তখন ওর ভিতরে একজন জীবিত ছিল। এরকম হানাদার বাহিনীর কয়েকজন সদস্যকে, এরকম অমানুষদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কালকে ফাঁসির আদেশ দিয়েছে। গতকাল যখন তাদের ফাঁসির আদেশ দিয়েছে, তাদের এই ফাঁসির আদেশ হয়তো এই পুলিশ সদস্যদের, যারা ওইটার সহযোগী যারা ছিল, তাদেরকে আরো বেশি উন্মাদ করে দিয়েছে। তারা এবার ওই ফাঁসির প্রতিশোধ নেবার জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই ফাঁসির প্রতিশোধ নেবার জন্য তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে লাঠিপেটা করেছে এবং এভাবে বুনো উন্মাদনায় তারা মেতে উঠেছে এবং এভাবে উপহাস করতে সাহস পেয়েছে যে আয় হাদির লাশ নিয়ে যা। কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বলতে পারছি না কি বলে এদেরকে ধিক্কার জানাবো, নিন্দা জানাবো, এই ভাষা মুখে আসছে না। আয় হাদির লাশ নিয়ে যা, এটা কাদের কাছে বলবো, কার কাছে বলবো? আর তাকে কে বিচার করবে? এই ইউনূস সরকার এদের বিচার করবে? করবে না, বিচার করবে না। ওসমান হাদিকে স্বয়ং রাষ্ট্র হত্যা করেছে, এই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ হত্যা করেছে, যার কারণে হত্যাকারী নির্দ্বিধায় নির্বিঘ্নে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নাকি তাকে বাংলাদেশেই কোনো একটা সুন্দর সুরম্য অট্টালিকার ভিতরে তাকে আদর যত্ন করে লালন পালন করা হচ্ছে? এটি কে বলবে? এই রাষ্ট্র তাকে গ্রেপ্তার করতে পারছে না, কোনো তথ্যও দিতে পারছে না। তাহলে বেড়া যদি ক্ষেত খায় তো সেই ক্ষেত পাহারা দেবে কে? এখন বাংলাদেশের মানুষের একমাত্র উপায়, আপনারা রাস্তায় নেমে আসুন, প্রতিবাদ করুন এবং যারা বলে যে আয় হাদির লাশ নিয়ে যা, তাদের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিন। তাছাড়া এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্র এদের বিচার করবে না। দর্শক, ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা আপনারা নিশ্চয়ই এরই মাঝে জানেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ এবং তারা আহত হয়েছে। জাবেরের পায়ে রাবার বুলেট, একাধিক রাবার বুলেট লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ তথ্য দেখলাম এরকম যে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সালাউদ্দিন আম্মারকে আহত করা হয়েছে, তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই ছবিগুলো আমাদের কাছে থাকলেও সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাতে চাই না, কারণ ইউটিউবের সেন্সিটিভিটির কারণে সেই ছবিগুলো ইউটিউবের কাছে আপত্তিকর ছবি হতে পারে, সেই কারণেই সেই ব্যাপারে আমরা যেতে চাই না। কিন্তু ইতিমধ্যেই আপনারা ব্যাপারগুলো জানেন। যে ব্যাপারগুলো আমরা হয়তো জানি না কিংবা ভাবতে পারছি না, সেই ব্যাপারগুলো নিয়েই বরং আমাদের আলোচনায় যাওয়াটা উচিত। এই যে ঘটনা ঘটলো, সকালে এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হলো, জলকামান মারা হলো, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সব কিছু হলো। পুলিশের রমনা অঞ্চলের ডিসি মাসুদ সহ অনেক পুলিশ সদস্য, অনেক আন্দোলনকারী আহত হলেন। এই ঘটনার পরে ইনকিলাব মঞ্চের আবারও আজকে যমুনা অভিমুখে কেন পুলিশের ব্যারিকেড ভেঙে তাদেরকে যেতে হলো? আন্দোলন করার কি আর কোনো জায়গা নেই? যমুনার মতো এই মুহূর্তে দেশের সব থেকে যে সেন্সিটিভ জায়গা, সব থেকে সিকিউর্ড এলাকা, বাংলাদেশে এই মুহূর্তে তো সিকিউর্ড এলাকা 3টা হওয়ার কথা। সেটা হচ্ছে যে বঙ্গভবন, যমুনা আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট, সেনানিবাস। এই 3টা সিকিউর্ড এলাকার একটাকে বেছে নেওয়া কেন? আন্দোলন করতে হলে যমুনার সামনে কেন যেতে হবে? এই ব্যাপারগুলো সবার মাথায় এভাবে কেন কাজ করছে? এক দফা সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে তারাও একবার আক্রান্ত হলো, আবারও কেন
নতুন করে তাদেরকে যেতে হবে, তাদের কাছে কি বিকল্প ছিল না কিনা, তারা শাহবাগে আন্দোলন করতে পারতো কিনা, তারা ব্যারিকেড না ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যেতে পারতো কিনা। সরকার এরই মাঝে বলেছে তাদের দাবি অনুযায়ী জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর কথা সরকার জানিয়েছে, যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন ওসমান হাদির যে ঘটনা সেই ঘটনার তদন্ত হয়, সেই ব্যাপারে সরকার আগ্রহী, এরকম সরকার জানিয়েছে। জানানোর পরেও কেন এত এগ্রেসিভ হতে হলো, তাদের কাছে কোনো মেসেজ এসেছিল কিনা যে সরকার এটা মানবে না, কেন তারা সরকারকে সন্দেহের চোখে দেখছে, কেন তারা ভাবছে যে সরকার এই বিচারের ব্যাপারে তারা মনোযোগী না কিংবা আগ্রহী না, এই ভাবনাটা তাদের মধ্যে কেন কাজ করছে, অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায়। আমরা দেখলাম ঢাকা মেডিকেলে বহু আহত হয়ে ভর্তি হচ্ছেন আলোচিত ডাকসু নেত্রী জুমা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের, সালাউদ্দিন আম্মার, আলোচিত মানে চাঁদাবাজির কাণ্ডে গ্রেপ্তার হওয়া, তারপরে নাটকীয়ভাবে জামিন পাওয়া, সুরভির ওপরে লাঠিচার্জ করার ব্যাপারগুলো আমরা বিভিন্ন ভিডিও চিত্র ছড়িয়ে পড়তে দেখেছি। এবং যে সকল ভিডিও চিত্র এবং স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এখন পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তাতে এটুকু মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে এই মেসেজটুকু চলে গেছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখেছি হাসপাতালে ছুটে গেছেন জামাতের জয়েন্ট সেক্রেটারি, যিনি জামাতের এই নির্বাচনকালীন সময়ে মুখপাত্রের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করছেন, তিনি ছুটে গেছেন। ছুটে গিয়ে এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়, সবারই আন্দোলন করার মৌলিক অধিকার রয়েছে, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। এটার সঙ্গে কি নির্বাচনের আদৌ কোনো সম্পর্ক আছে? নির্বাচনের মাত্র 5 দিন আগে এই ঘটনা কেন ঘটানো হচ্ছে? সরকারি কর্মকর্তা কর্মচারীরাই বা এতটা মানে এগ্রেসিভ হলো কেন? ইনকিলাব মঞ্চই বা এতটা এগ্রেসিভ হলো কেন? এই ব্যাপারগুলোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা, এই আলোচনাই এখন চতুর্দিকে। এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রকমের আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই ঘটনাগুলো নির্বাচন বানচালের একটা চেষ্টা। আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের সঙ্গে এই সংঘর্ষের ঘটনায় আবার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে গেলেন। সেখানে অবশ্য খারাপ কিছু হয়নি, এটা একটা ভালো দিক যে সেখানে খারাপ কিছু হয়নি। কিন্তু ব্যাপারগুলো কি ইঙ্গিত দেয়? এই ব্যাপারগুলো আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে খবর পেয়েছি যে তারা সন্ধ্যার পরে কোনো একটা সময় আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করবে, সাংবাদিক সম্মেলন করে তাদের আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবে। ইতিমধ্যেই সুর উঠেছে, এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থেকে আরেক দফা ইনকিলাব মঞ্চের এই পুলিশের সঙ্গে 2 গ্রুপের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে একটা সুর উঠেছে, কিসের নির্বাচন আগে বিচার চায়, কিসের নির্বাচন আগে পে স্কেল চায়, এই ব্যাপারগুলো, এই সুরগুলো উঠেছে। তার মানে নির্বাচন কেন্দ্রিক একটা যোগাযোগ এই ঘটনাগুলোর সঙ্গে আছে, এটা অনেকেই বলার চেষ্টা করছেন। এই ঘটনা যখন বলার চেষ্টা করছেন অনেকে, তখন আমরা দেখছি যে একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে প্রাসঙ্গিক আলোচনা তৈরি করেছে, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন। গতকালকে তিনি বলেছেন, কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলেছেন আরও দুঃসময় আসতে পারে। অর্থাৎ গতকালকেই তিনি ইঙ্গিত করলেন আরও দুঃসময় আসতে পারে। যদিও আজকের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার সঙ্গে তার ওই বক্তব্যের প্রাসঙ্গিক মিল আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ থাকতে পারে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার যে আশঙ্কা যে আরও দুঃসময় আসতে পারে, সেটাকে যদি আমি রাজনৈতিকভাবে মানে বিবেচনা করি, তিনি যে অ্যাঙ্গেলে বলেছেন সেই অ্যাঙ্গেল হয়তো ভিন্ন অ্যাঙ্গেল, কিন্তু রাজনৈতিকভাবে যদি বিবেচনা করি তাহলে কি আমরা আরও বেশি দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি? এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা দেখছি যে ডিএমপি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের ওপরে কোনো ধরনের কোনো মানে সহিংস আচরণ পুলিশের পক্ষ থেকে করা হয়নি। তারা কি বলছে দেখুন, বাংলা ট্রিবিউনের শিরোনামটা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করেনি পুলিশ। যখন আলোচনা ছড়িয়ে পড়েছে যে জাবের গুলিবিদ্ধ হয়েছে, সালাউদ্দিন আম্মারকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, জুমাকে মাটিতে ফেলে বুট দিয়ে খোঁচা হয়েছে, সালাউদ্দিন আম্মারকে মাটিতে ফেলে বুট দিয়ে খোঁচা হয়েছে, এরকম আলোচনা যখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু ডিএমপি থেকে বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সহিংস কার্যক্রম পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যমুনা ও আশেপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ। সন্ধ্যায় একটু আগে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এখানে বিভিন্ন গোষ্ঠী বলা হয়েছে, আমরা বিভিন্ন গোষ্ঠী বলতে 2টা গোষ্ঠীকেই দেখছি, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ইনকিলাব মঞ্চ। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অর্থাৎ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ব্যবহার করেছে পুলিশ, এটা স্বীকার করা হয়েছে, কিন্তু গুলি ছোড়ার কথা অস্বীকার করা হয়েছে। তাহলে জাবের গুলিবিদ্ধ হলো কিভাবে, সেই প্রশ্ন আসে। সেই প্রশ্ন যখন আসে তখন আবারও পুলিশকে বিতর্কিত করার ব্যাপার সামনে আসছে কিনা, নাকি পুলিশ বিতর্কিত হওয়ার মতো কাজ করছে? শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগের সময়ে যে বিতর্কের মুখে পুলিশ পড়েছিল, আবারও পুলিশ নতুন বিতর্কের মুখে পড়ছে কিনা? এই যে ইনকিলাব মঞ্চের ছাত্র জনতা, তারা দাবি করছে তারা ছাত্র জনতা, তো ছাত্র জনতা তাদের উপরে
যে পুলিশের আক্রমণটা হলো, অনেকে বলছেন যে এই পুলিশ তাহলে কোন পুলিশ? এখন তো শেখ হাসিনার পুলিশ নেই, এখন তো আওয়ামী লীগের পুলিশ নেই, তাহলে এখন পুলিশ হামলা করছে কিভাবে? পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে কোনো ধরনের গুলি, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। প্রশ্ন আসে, জাবেরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা তাহলে কি? এখানে কি তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছে? আবারও সেই তৃতীয় পক্ষের মহড়া চলছে এসবের মধ্যে? এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে অনেকে নিশ্চিত করেই লেখালেখি করছেন এবং মানে প্রচণ্ড আকারে যেটা ছড়িয়ে পড়েছে আজকের মানে বিকেলের থেকে যে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে এই ঘটনাগুলোই ইঙ্গিত দেয় যে যে কোনো মূল্যে নির্বাচনটা না হোক, এটা কোনো গোষ্ঠী হয়তো চাচ্ছে। কিন্তু নির্বাচন না হোক এই চাওয়াটা ইনকিলাব মঞ্চের কেন থাকবে? থাকার তো কথা নয়। তারা তো সংস্কারের পক্ষে ছিল, জুলাই সনদের পক্ষে ছিল এবং তারা নির্বাচনের পক্ষেই থাকার কথা। তাহলে তাদের কি কেউ ব্যবহার করছে, কিংবা তারা কি নিজের অজান্তেই ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নগুলো অনেকে করছেন। আমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন তৈরি করতে আমরা চাই না, কিন্তু ব্যাপারটা যে খুব একটা স্বাভাবিক নয়। অনেকগুলো ব্যাপারই, আরেকটা ব্যাপার, বড় ব্যাপার আমরা দেখেছি আজকে এই সকালের দিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সহিংসতা, পুলিশের সঙ্গে যে সহিংসতা, সেখানে সেই ঘটনার পরপরই একটা খবর বিএনপি থেকে এসেছে। বিএনপি 8 তারিখে যে মহাসমাবেশ করার কথা ছিল সেই মহাসমাবেশ তারা স্থগিত করে দিয়েছে। সেটাও একটা ইঙ্গিত বহন করে যে বিএনপি কি তাহলে মনে করছে যে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে? নির্বাচন হচ্ছে না, বিএনপি এত বড় কর্মসূচি কেন বাতিল করবে? আবার একটা ঘটনা ঘটার পরে, দুপুরের পরে আবারও আরেকটা ঘটনা, আবারও সন্ধ্যার পরে আমরা দেখছি যে শাহবাগে জমায়েত করা হচ্ছে। এখন সংবাদ সম্মেলন থেকে কি কর্মসূচি ঘোষণা করা হয়, সেখানে থেকে কি এটা বলা হয় কি না যে আজকে যে ঘটনা ঘটানো হলো, জাবের গুলিবিদ্ধ হলো, সালাউদ্দিন আম্মার মার খেয়ে রক্তাক্ত হলো, এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। যদি এই ধরনের কর্মসূচিও আসে তবুও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, যেটা আমাদের কাছে কাম্য নয়। এখন সরকারের উচিত এটা খুঁজে বের করা যে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের এই ঘটনাটা কেন ঘটলো, এর জন্য কারা দায়ী। পুলিশ নিশ্চয়ই একা একা এই কাজটা করেনি। পুলিশকে যদি উত্তক্ত না করা হয়, উস্কানি না দেওয়া হয়, তাহলে পুলিশ এই কাজ করেনি, এটা যেমন সত্য। আবার পুলিশ একা একাও চড়াও হয়নি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পুলিশ কোনো কার্যক্রম হাতে নেয় না, সেটাও সত্য। আবার ইনকিলাব মঞ্চ সকালে ঘটে যাওয়া একটা ঘটনার পরে আবারও তারা যমুনার দিকে ব্যারিকেড ভেঙে অগ্রসর হলো কি কেন? তাদের হাতে আদৌ কোনো বিকল্প কি ছিল না কিনা? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। প্রশ্ন যতই আসুক, নির্বাচনের 5 দিন আগে এই ঘটনাগুলো একটা প্রশ্ন তৈরি করে। সব প্রশ্নের গোড়ার প্রশ্ন হচ্ছে নির্বাচনটা 12 তারিখে হবে তো, হচ্ছে তো, কিংবা হতে দেওয়া হচ্ছে তো? কেউ নির্বাচন যেন না হতে পারে সেরকম কি কিছু হচ্ছে? যদিও গত রাতেই আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে এবং এই জাবেরি তিনি বলেছেন যে সাপ্রির দল তারা বলছে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। অর্থাৎ তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছিলেন। আমরাও চাই যে তাদের উপরে এই ধরনের দোষারোপ যেন না আসে, কোনোভাবেই যেন এটা প্রমাণিত না হয় যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কোনো ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংস্রব আছে। তারা শুধুই ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনার সুষ্ঠু বিচার চাইছে এবং তা ওসমান হাদিকে ভালোবেসেই তারা বিচার চাইছে। এটাই প্রমাণিত হোক, তাতেই দেশের এবং জাতির মঙ্গল। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।